যে আমাদের মানে কি বলবো ল্যান্ডমার্ক বা আমাদের যে এটা ওয়ে যে পথগুলা এগুলো একটুখানি ডিমার্কেশনের জন্য যদি এর আগে আমরা একবার করেছিলাম আর একদম বড় ছোট ছোট আছে এটা হয়তো অনেক দৃশ্যমান হয় না। যেমন হলো ওনারা কিন্তু মেডিসিন ব্লকেরই বাসিন্দা এবং ওনারা সবসময় ওখানে আসা যাওয়া করছেন কিন্তু চোখে পড়ছে না। তার ক্ষেত্রে যদি আমাদেরকে বড় একটা বিলবোর্ড শুরু করার জন্য আমাদেরকে একটু অনুমতি দেওয়া হয় যে এই জাস্ট এন্ট্রান্সের এই জায়গাটাতে যে ট্রমা সেন্টারের এই জায়গাটাতে দেওয়ার পরে তারপরে ওখান দিয়ে যে ঢুকে যাবে, তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা একটু বেটার হবে স্যার। চিন্তা করে দেখবেন স্যার যে সাইডটা যদি হয় তাহলে আমরা একটা বিলবোর্ড স্যার এবং সেই আমাদের সেবাগুলো কোন ফোনগুলো পাওয়া যায় সেটা বক্স করে, যেমন ওনারা কতগুলো খুব সুন্দর সুন্দর সাইজ করেছেন যেগুলো খুব সংক্ষেপের মধ্যে করে ওরকম করে বিলবোর্ড যদি করার আমাদের স্যার যদি পারমিশন দেয় তাহলে যে বোর্ডগুলোতে আমাদের সেটা কি কি আমরা দিচ্ছি, কোথায় দিচ্ছি এবং লোকেশনটা আমরা কিন্তু ডক্টর মিজান খুব সুন্দর পরামর্শ দিয়েছেন। আর ইকোনমিকের যেটা হলো যে টার্নওভার যেটা এখানে যে সেবাগুলো হয় এগুলো আসলে খুবই স্বল্প মূল্যে, এটা তো ফ্রি অফ কস্ট কিন্তু নয়, হ্যাঁ খুবই স্বল্প মূল্যে হয় এবং সেই টাকার সংখ্যাটা এবং একটা কথা যেটা হলো যে আমরা আসলে অনেক সময় যেমন এই মুহূর্তে আমাদের হসপিটালে একটু সার্ভিস একটু কম আছে, সেটা আবার যেমন মনে করেন আমাদের কলেজ প্যাথোলজি কিন্তু সেটাকে আবার ব্যাকআপ দিচ্ছে। আসলে আমরা তো সবাই একই, আমরা হসপিটাল মেডিকেল কলেজ সবই একই। তো এখানেও আমি যখন বললো যে যখন আরএসটিএফে আমরা এই সিবিসি করা শুরু করলাম তখন ডাক্তার বিদ্যুৎ জানে, তো আমরা স্যারকে কিন্তু চিঠির মাধ্যমে জানিয়েছি এবং যে স্যার আমরা এই সার্ভিসটা চালু করেছি। তো আমার মনে হয় যেটা যে আমাদের এখানে ম্যানেজার যদি আপনি স্যারের কাছ থেকে একটু পারমিশন নিয়ে একটা চিঠি স্যার যদি একটু কমিউনিকেট করে তো দিয়েছেন, কিন্তু তারপরে হয় কি অনেক সময় চিঠি আসলে আমরা সবটুকু পড়লাম না বা মনে রাখলাম না। আমাদের মনে হয় একটু গিয়ে আউটডোর গুলোতে যদি আপনি একটু যান বা ইনডোর গুলোতে একটু সময় করে কি ডাক্তার সুমন কি বলবে এই ব্যাপারে পরামর্শ শুনি সুমনের। সুমন কি বলবে? ধন্যবাদ ম্যাডাম। আসলে ভীষণ খুব ভালো ছিল, আপনি বললে তো একটু ঝগড়া লেগে যায়, এই জন্য বলতে চাচ্ছিলাম না ম্যাডাম। ম্যাডাম সবচেয়ে বড় সমস্যা আমাদের ডাক্তারাই জানে না ওইখানে একটা এইটা হলো সবচেয়ে কষ্টের। আমাকে ফোন দিয়ে বলে আচ্ছা দিকে সার্ভিস কেন্দ্রে নিতে হবে, এই ব্যাপারটা একটু ম্যাডাম আপনি একটু জোর দেন। বিভিন্ন ডিপার্টমেন্টের যেহেতু হয় এই সাপ্তাহিক হয়, হ্যাঁ, অথবা মাসিক যে মিটিং থাকে এইখানে ওনাদের একটা যদি প্রেজেন্টেশন দেন মানে খুবই ভালো। এটা আমার একটা মানে সাজেশন। আমাদের ভিতরে অনেকেই জানে এই যে সার্ভিসটা আছে, অনেক কাজটা আমাদের এখানে হয় না, আমি চলে যান মানে তারা জানেই না যে ওইখানে আসবে। এই একটা আমার একটা প্রশ্ন। আর আমাদের এই ডাক্তারদের ক্ষেত্রে ওনাদের একদম কিছু সিলেক্ট করে দেয় যে আমরা তার সাথে সরাসরি যোগাযোগ করি, মানে যে সার্ভিসটা আছে। অনেকটা ফোন আসে আমার কাছে, স্যার আমরা ওইখানে যাচ্ছি নিচ্ছেন, আচ্ছা আমি সরাসরি কথা বলে হয়তো সেই জিনিসটা সলভ হয়ে যাবে। এই একটা মানে আমার দুইটা। আর একটা সাজেশন হচ্ছে ওনাদের এখানে যে স্ট্রাকচারটা আছে ওই স্ট্রাকচারটা একটা অর্গানোগ্রাম ওনারা তৈরি করে আমাদের দিয়ে দেয়, মানে আমাদের জন্য একটু ভালো, মানে ওই আপনার যে মিটিং হবে ওইখানে একটু আলোচনা করলে কে কোন পোস্টে আছে। এটা আমি একটু বলতে চাই, এটা সবাই ডাক্তারদেরকে তাদের যে মিটিং আছে ওনাদেরকে ইনভলভ করে দেয়। 2-3টা মিটিং করলে সব ডাক্তাররা জেনে নেবে। আমার অ্যাসিস্ট্যান্ট কেউ জানে না ওইখানে পাঠাইতে হবে, ওদের যে সার্ভিস আছে কেউ জানে না। এইটা একটু ম্যাডাম আপনারা যদি ইনিশিয়েট নেন আমি আশা করি সবাই জানেন। ধন্যবাদ। আমি একটু অ্যাড করতে চাই, আমাদের এখানে যেহেতু গত বছর আমরা দুটো টেন্ডার করতে পারিনি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ার কারণে, তো সেই কারণে আমাদের প্যাথোলজির পরিমাণটা কমে গিয়েছে। পরবর্তী পর্যায়ে আমাদেরকে মানে প্রচুর সাহায্য করেছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম। উনি কলেজে প্যাথোলজি কিছু আরম্ভ করেছেন এবং অ্যাকর্ডিংলি উনি আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন। এবং এর পরবর্তী পর্যায়ে জ্যোতি সাহেবী উনি যেটা আপনারা যে সিবিসি আরম্ভ করেছেন সেটা চিঠিও নিয়ে উনি আমার কাছে আসছে পরবর্তী পর্যায়ে। এই দুটো চিঠি কিন্তু আমি কমিউনিকেট করে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট গুলোতে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে আমি যে জিনিসটা একটু এখন বললে তো মানে আস্তে আস্তে যেরকম বললো যে ঝগড়া হয়ে যায়, তো আমরা অনেক ডাক্তারই আছে কিসে স্বাক্ষর করছে আমরা দেখিও না, চিঠি একটা দিয়েছে কোনো মতে সিগনেচার করে কাগজের দিকে ফেলে দিয়ে রাখি। সুতরাং কিসের চিঠি আসছে এটা আমরা কেউ দেখি না, 1 নম্বর। আবার 2 নম্বর হচ্ছে আমি যাদেরকে পাঠাই তারা যদি ডাক্তার সাহেবদের দিয়ে রুমে গিয়ে না পান এবং ডাক্তার সাহেব যদি কোনো মতে 11টায় আসেন আর 1টার সময় চলে যান,
তাহলে তো কথা বেশি বললে তো নিজের উপরই আসবে। তো এগুলো একটু আমাদের সচেতন হওয়া দরকার, যে আমি ঠিক মতো আমি নিজে আমার চেয়ারে আসছি কিনা, আমার রুমে আমি থাকছি কিনা, এটা যেমন জরুরি আছে, আবার একই সাথে আমি যে কাগজে সিগনেচার করছি এটার বিষয়বস্তু কি, এটা হৃদয়ঙ্গম করা, সেটাও একটা বিষয় আছে। কারণ আমি নিজে যেহেতু কাজটা করেছি, আমি জানি দুটো ইস্যুতে ম্যাডামের কাগজটা এবং এর সাথে জ্যোতি সাহেব দিয়ে আসছিলেন সেই ব্লাড টেস্টের কাগজও আমি সব জায়গায় কমিউনিকেট করে দিয়েছি। তো যাই হোক, এটা একটু সচেতন হলে আমরা সবাই জানতে পারবো। আর আপনারা বিলবোর্ডের কথা বলেছেন, হ্যাঁ আমরা একটা বিলবোর্ড ওখান দিয়ে আমরা লাগাতে পারবো, এবং সেখানে আপনারা যে সার্ভিস গুলো দেন সেগুলো আপনারা যদি আপনাদের সাথে বসি, ওটা একটা আমরা চক আপ করলাম যে কিরকম হতে পারে বিলবোর্ডটা, সেটা একটা লাগানো যেতেই পারে। আর আমি এক্ষেত্রে একটু, আমিও এমআরটিএসপি প্রোগ্রামটা আমি তো 90-তে পাস করেছি, 91-এ আমাদের মেডিকেলে ওখানে 15 দিনের আমাদের ইনভেস্টমেন্ট ছিল। তো পরবর্তী পর্যায়ে তো নামটা চেঞ্জ হয়ে গেল 2003-এ, আমরাও করেছি। তো হ্যাঁ, এটা ঠিক যে আপনারা উনি উল্লেখ করেছেন একটা ট্যাবুর মতো বিষয় নাকি, যার জন্য এই বিষয়টা নিয়ে অনেকেই হয়তো খোলাখুলি আলাপ করাটা পছন্দ করেন না, কিংবা বললেও একটু সংকোচ বোধ করেন, কিংবা কিন্তু এখানে যে কেবলমাত্র এমআর ছাড়া আরো যে সার্ভিস গুলো আছে, এটি মূলত যে এই জিনিসগুলো এখনো মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়নি। তো সেক্ষেত্রে আপনারা যদি, আমার একটা ইয়ে থাকবে যে প্রোগ্রামের পক্ষ থেকে যদি বিভিন্ন টিভিতে কিংবা যে ন্যাশনাল মিডিয়া গুলোতে আছে, এখানেও যদি একটা প্রচারের ব্যবস্থা নেওয়া যায়, আমার মনে হয় তাহলেও মানুষের ধীরে ধীরে অ্যাওয়ারনেসটা করে উঠবে। কেননা ন্যাশনাল মিডিয়া গুলো কিন্তু অনেক বড় ভূমিকা পালন করে একসাথে, এবং একই সাথে অনেক বড় সংখ্যক একটা জনগোষ্ঠীর ভিতরে এটা পৌঁছাতে পারে খুব অল্প সময়ের ভিতরে। এটা আমার ছোট একটা থ্যাংক ইউ। বলি সব ডাক্তাররাই বলবে, এটা তো হয় না। আমি একটু আপনার একটা প্রশ্ন, আপনার কাছে আমি প্রশ্নটা নিশ্চয়ই, হ্যাঁ শিওর। লাগে প্রস্তুতি শুনি। কমন না পড়লে আমি কি করবো? সালাম আলাইকুম। আসলে আপনার প্রশ্নটা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের বর্তমান আইনে আমাদের এমআরের মানে আইন সিদ্ধ কত সপ্তাহ পর্যন্ত আমরা এটা আইনে করতে পারি। আর এমআর নারী প্রজনন স্বাস্থ্য নিয়ে তো আপনারা জানেন যে আমেরিকা নির্বাচন পর্যন্ত এটা একটা ইস্যু থাকে। তাই আমাদের দেশে মানে যে ডেড লাইনটা আছে 14 সপ্তাহ, এটা কি ভবিষ্যতে আমি আমাদের বাংলাদেশে প্রচলিত আইনে অ্যাবর্শন হচ্ছে অপরাধ। হ্যাঁ, নিজে ইচ্ছে করেও যদি আমি বলতেছি, নিজে ইচ্ছে করেও যদি আমি অ্যাবর্শন করি তাহলে সেটা অপরাধ, অন্য কেউ কারো প্ররোচনায় করলেও সেটা অপরাধ। কিন্তু অ্যাবর্শন যখন চিকিৎসার অংশ হয়, যেমন এমআর, এটা হচ্ছে চিকিৎসার অংশ, সুতরাং এখানে অপরাধের কোনো ব্যাপার আসবে না। কারণ তা না হলে হাজার হাজার মানে 14,000 এমআর করে উস্তানিত হয়ে বসে থাকতে পারবো না। সুতরাং এটা যখন চিকিৎসার অংশ হবে। আরেকটা বিষয় আমার, যেহেতু আপনি এই প্রশ্নটা তুললেনি, সেজন্য আমি মানে আরেক স্টেপের জন্য একটা পরামর্শ দিতে চাই। সেটা হলো, যদি মানে ম্যারিড মহিলারা যদি কখনো এমআর করতে আসে, অবশ্যই তার হাজবেন্ডের মানে ইয়েটা কনসেন্টটা নিয়ে নিবেন। এই জন্যই, কারণ এরকম অনেক সময় দেখা যায়, মাগুরায় একজন অ্যাবর্শন করায় আসছে মেয়ে, তার হাজবেন্ড এসে আমার বলছে আমি মামলা করবো, আমি তো বাচ্চা চাই। তো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে যে অনেক সময় নারীরা তাদের হেলথের কথা ভেবে, সবকিছু ভেবে, তার ভবিষ্যতের কথা ভেবে হয়তো বা সে আনওয়ান্টেড প্রেগনেন্সি মনে করে, কিন্তু তার হাজবেন্ড সেটা এটা বন্ধ করতে হবে, তার হাজবেন্ড সেটা মনে নাও করতে পারে। তো এইটা হলো বিষয় আর কি। আর আরেকটা বিষয় হলো যে আইনে বলা নাই যে এত সপ্তাহ হইলে যদি অ্যাবর্শন করে তাহলে এটা অপরাধ হবে না। কারণ আইন তো ব্রিটিশ আমলে, তখন এই ধরনের স্টেপ ছিল না, মিনিস্ট্রেশন রেগুলার করবে এই ধরনের কোনো বিষয় আসলে তখন ছিল না। থাকলে নিশ্চয়ই আইনের একটা সাব ক্লজ থাকতো যে এতদিন পর্যন্ত হইলে পরে কোনো কিছু হবে না। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু স্টেপের এনজিও ব্যুরো প্লাস হচ্ছে কিসের রেজিস্ট্রেশন আছে, তাদের এই কাজগুলো করার জন্য তারা মানে রেজিস্ট্রিভুক্ত, সেটা আমরা ধরে নিয়েই আমরা আসলে এই কাজগুলো করব। প্রচারের কথা আসলো, আসলে প্রচারটা কম। তো প্রচারটা কম, এটা যেমন সত্য, তেমন আমি ডিরেক্টর স্যারের মুখের কথা কেড়ে নিয়ে বলতে চাই যে আমার প্রেমিসিসে কোথায়, কোন রুমে, কোন সেবা দেবে আমি জানবো না, এটা আমার কাছে এক্সপেক্টেড লাগে না। আমার মনে হয় যে আমি 2-4-6 মাস কাজ করলে আবার কোন কোনায় কোনটা আছে আমি জানা উচিত।
আপনারা অনেক ব্যস্ত, আপনারা ডাক্তার অনেক ব্যস্ত, তারপরও আমি মনে করি যে যেহেতু আপনাদের মহান পেশার মধ্যে আপনারা আছেন, এর চাইতে মহান পেশা তো আসলে আর পৃথিবীতে নাই। তো এই মহান পেশার মধ্যে থাকে আপনাদের প্রেমিসেসে কোন রুমে কোন সেবাটা দেওয়া হয়, এটা আমার মনে হয় 1 বার 2 বার রাউন্ড দিলে আপনারা বুঝতে পারবেন। তো সেটা আমার জানা উচিত। ঝগড়া লাগাই দিলাম কিন্তু সুমনের সাথে। যাই হোক, এইটা একটা ব্যাপার, একেবারেই প্রচার নাই সেটা আমি বলবো না। ডে বিফোর ইয়েস্টারডে আমি প্রিন্সিপাল ম্যাডামের কাছে ফোন করলাম, এরকম একটা আনওয়ান্টেড প্রেগনেন্সির ব্যাপারে। তুমি বললে যে আরএসটিপে পাঠিয়ে দাও, মানে অ্যাড্রেস লিখে দিয়েছে, সবকিছু লিখে টিখে দিয়ে, মানে আমাদের অ্যাড্রেস ট্যাড্রেস দিয়ে কিন্তু ম্যাডাম, তার মানে আপনাদের মতো মানুষই আবার প্রচার করবে, মানে আপনারাই প্রচার করবেন বিষয়টা। আরেকটা বিষয়, আজকে যখন আসি আমি বললাম আরএসটিএফ এর একটা প্রোগ্রাম আছে, আমার নিজের কলিগ দিবা বলতেছে যে আমার যাইতে হবে, আগামী মাসে আমার 10 বছর পূর্ণ হয়ে যাবে, আমি আরএসটিএফ এ যাই আমার কপারটিটা চেঞ্জ করে আসবো। একেবারেই মানে প্রচার নাই এটা আমি বলবো না, তবে আরবান এরিয়াতে প্রচারটা একটু বেশি, আমার রুরাল এরিয়াতে প্রচারটা আরেকটু আমার মনে হয় যে বাড়ানোর দরকার বলে আমি মনে করি। আরেকটা বিষয়, আমি এই যে ম্যাডামের কথা, তারপরে এলভিনার যে প্রেজেন্টেশনে আমি দেখলাম যে আসলে মানে আমি আগে একটু বলে নেই যে এলভিনার সঙ্গে আমার অনেক দিনের কাজের অভিজ্ঞতা আছে, কারণ আরএসটিএফ এর সঙ্গে আমরা মানে একটা মোর্চাভুক্ত রাইট হিয়ার রাইট নাও নামে একটা ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে আমরা 11টা অর্গানাইজেশন কাজ করি, সেখানে ব্লাস্ট এবং আরএসটিএফ ছিল। তারপরে পরবর্তীতে প্রথমে আরেকজন ছিল, তারপর ওনার পরিবর্তে আবার যখন এলভিনা আসলো, এলভিনার সঙ্গেও কাজ করেছি আমরা, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় আমরা এটা নিয়ে কাজ করছি। আমি আসলে আরএসটিএফ এর সঙ্গে কাজ করতে গিয়েই আমি দেখলাম যে কিশোর কিশোরীদের জন্য আলাদা একটা উইং আছে আরএসটিএফ এর, যেখানে কিশোর কিশোরী বয়সন্ধিকালীন সমস্যার কথা শোনা হয় এবং তাদেরকে পরামর্শ দেওয়া হয় এবং তাদেরকে কাউন্সিলিং করা হয়। তখন আমার মনে হলো যে আসলে এটার কত দরকার। আরএসটিএফ এর সাথে কাজ করতে গিয়েই কিন্তু আমি এইটা জেনেছি এবং আমার ভিতরে একটা আর্টস সৃষ্টি হয়েছে, হ্যাঁ এদের জন্য সব জায়গায়। এই 17 সন থেকে আমি যে যত প্ল্যাটফর্মে যাই, যত কথা বলি, আমি সবসময় কিশোরীদের কথা বলি, কিশোরদের কথা বলি, যে থানার থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে ওদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকা উচিত উচিত এবং উচিত। সবচেয়ে ফটিকের বয়স, সবচেয়ে ভালনারেবল এবং সবচেয়ে কি বলবো যে সবচেয়ে অসহায় বয়সটা হচ্ছে এই বয়সন্ধিকালীন বয়স, সুতরাং তাদের জন্য আমাদের আলাদা ব্যবস্থাপনা। আরেকটা বিষয় হলো যে আমি বোধহয় বেশি বলে ফেলতেছি, আমি এলভিনা যখন করলো তখন আমার মনে হলো যে আমাদের ভিতর মধ্যে ক্রস রেফারেল যে বিষয়টা, সেই মেকানিজমটা আরো অনেক বাড়াতে হবে। যেমন ধরেন আপনার কাছে যে, আমার কাছে যে আসতেছে, আমি আপনার কাছে পাঠাচ্ছি, কিন্তু আপনার কাছে যে আসতেছে তারও তো একটা পরামর্শ দরকার হইতে পারে, আইনি পরামর্শ দরকার হইতে পারে, তার একটা মামলা করার দরকার হইতে পারে, তার একটা সালিশ করার দরকার হইতে পারে। এই যে ক্রস রেফারেল একটা বিষয় আমি আইডেন্টিফাই করেছি এবং আমি মনে করি যে অবশ্যই আরএসটিএফ এই ক্রস রেফারেল ইস্যুতে ব্লাস্টের সঙ্গে মানে সুন্দরভাবে কাজ করবে এবং আমি তো অবশ্যই আরএসটিএফ এর একটা অংশ নিজেকে মনে করি এবং আমি অবশ্যই ভবিষ্যতে আরএসটিএফ এর সঙ্গে কাজ করতে আগ্রহী, কাজ করব। অনেক ধন্যবাদ সবাইকে।